আমি তো ভাবছি ভাই শাশুড়ি মা আমারে ভালোবেসে বাড়িটা লিখে দেওয়ার কথা বলছে, তা আমারে বলছে বাড়ি লিখে দিবে। এখন তো আমার বাড়ি নিয়ে ইনভেস্ট করতে কোনো সমস্যা নাই, কোনো কনফিউশনও নাই। তা আমি খুশি হয়ে মনে করেন যে 10,000 টাকা দিছিলাম, আমার কাছে ছিল জমানো টাকা। মানে আমি 10-15 হাজার টাকা দিয়ে জানালাগুলো লাগাইছি। এইটা নিয়ে আমার এত খারাপ লাগছে। টাকাটা তো আমার কাছে থাকতো, জমানো থাকতো। আমি মাসে কয় টাকা ইনকাম করি? আমার কাছে তো এই 15,000 টাকাই মনে করেন যে অনেক বেশি। আমি যাতে দোতলার কাজ নিজেরটা নিজে করে নিই, যাই হোক তাদেরটা তারা বুঝবে আর আমারটা আমি বুঝবো। সোজা কথা ভাই, এখানে যদি আমার এত কষ্ট করে থাকতে হয়, আমি শুধু শুধু থাকবো কেন? মানে আমি যে কোন দিন চুপ হয়ে যাব, কোন দিন কি একটা করে ফেলবো, না কি করবো আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওর ইন্ট্রোটা আমি নিতেছি আমাদের বাড়ির ছাদ থেকে। কারণ দেখা যায় যে এখন যেহেতু আমার মন মেজাজ খারাপ থাকে, আর আমি তখন মানে ছাদে চলে আসি, আমার মন যখনই খারাপ থাকে এসে আকাশের দিকে তাকিয়ে থাকি, অন্যরকম একটা শান্তি লাগে। যেহেতু এখন মন মেজাজ খারাপ থাকে, প্রায় দেখা যায় যে প্রত্যেক দিনই আমি ঘুম থেকে উঠেই সকালবেলা ছাদে এক দৌড়ে চলে আসি। কি করব, নিজের মন তো নিজেকেই ভালো রাখতে হয়, তাই না? আর কি কেউ ভালো রাখবে বা চেষ্টা করবে? আর যেহেতু একটা রোদ আমার চোখ বরাবর পড়তেছে, আর আমি একটু আগেই মাত্র ঘুম থেকে উঠছি, চোখের থেকে এখনও ঘুমের ভাবটাও কাটে নাই, যার কারণে আমার তাকাতে একটু কষ্ট হইতেছে। আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ। আর ছাদে আসলে আরও বেশি ভালো লাগে কেন জানেন? একটা আকাশ দেখতে পারি, খোলা আকাশটাকে সুন্দরভাবে, প্লাস এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর সুন্দর সবজির গাছ আছে। মানে পরিবেশটাই পুরো অন্যরকম, মন ভালো করার মতো। এদিকে একটা মরিচ গাছ আছে নিচের দিকে, তারপরে আমাদের এদিকে মুরগির কি বলে খোয়ার আছে, যেখানে মুরগি আছে লাফালাফি করে। এসে ছাদে অনেক কিছুই দেখা যায়, যার কারণে আসলে ভালো লাগে। আর ওই যে ওইদিকে কবুতর আছে, আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো। আর এই কবুতরগুলো কিন্তু আমাদের আসলে হয়েছে কি, ওদেরকে এতদিন না ছাড়া হইতো না, কারণ ওরা গেলে একবার একজোড়া কবুতর ছাড়ছিল আর আসে না। পরে অনেক মানে 1-1.5 মাসের মতো ওদেরকে পুরোপুরি আটকায় রাখছিল, এখন আবার ছেড়ে দিলে চলে আসে। আর দেখেন আমাদের চিলেকোঠার উপরের টিনটার মধ্যেই কিন্তু দাঁড়ায় আছে, আর কোনো দিকে যাবে না। না হলে বেশি হলে এই যে এদিকে ওয়াল আছে, ওয়ালগুলোর মধ্যে বসে থাকবে। মাশাল্লাহ, এমনই যাতে থাকে, কোথাও না যায়, কারণ আমার শ্বশুর আব্বাগুলো অনেক কষ্ট করে পালে। তো যাই হোক, ছাদে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমাকে নিচে যেতে হবে, নাস্তা বানাতে হবে। মেয়ে ঘুম থেকে এখনও উঠে নাই, ঘুম থেকে উঠেই তো বাচ্চা মানুষ, খিদা লাগবে, খুবই স্বাভাবিক। মেয়ের জন্য নাস্তা বানাতে হবে, আর বিশেষ করে আমারও ইচ্ছে করতেছে আজকে একটু নাস্তা বানাই। তো যাই, আজকের ব্লগটা যে কারণে শুরু করছি, ক্যাপশনটা তো দেখে বুঝতেই পারতেছেন যে ব্লগটা আসলে কী নিয়ে। এটা নিয়ে আসলে মনটা এত খারাপ, আসলে এইভাবে ধোকা দেওয়ার মানেটা কি? যাই হোক, বলতেছি আপনাদেরকে সব কিছুই। আগে নিচে গিয়ে নাস্তা জোগাড়যন্ত্র করি, অনেকটাই দেরি হয়ে যাবে না হলে। তো নাস্তার ব্যবস্থা করতে করতে আপনাদের সাথে যা বলার বলতেছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো এখন বানাইতে হয়, কারণ মন মেজাজ যেহেতু ভালো থাকে না। বুঝতেই পারতেছেন, অনেকে তো কমেন্ট করে বসেন যে এত মন খারাপের মধ্যে আপনি আবার ভিডিও বানান কিভাবে? আসলে ভিডিও বানাই মন ভালো করার জন্য। মন খারাপ থাকে, যেহেতু অনেক দিন ধরে জিনিসটা করতেছি, এই কারণে একটা অভ্যাসেরও ব্যাপার হয়ে গেছে আপনাদের কাছে সব কিছু শেয়ার করা। সব কিছু মিলিয়ে ব্লগ করলে মনটা একটু ভাল লাগে, আপনাদের কাছে শেয়ার করতেছে মানে মনের কষ্ট আপনি যত শেয়ার করবেন ততই কিন্তু আপনার মন পাতলা হবে। তো এটাই আর কি বিষয় ব্লগ করার, এত কষ্টের মাঝে এইভাবেই ব্লগগুলো করি, কারণ আপনাদের কাছে বললে আপনারাও আমাকে একটু বুঝান, সান্ত্বনা দেন, যেটার কারণে আমার মনে একটু আমি স্বস্তি পাই আর কি। তো গাইস, আমি এখন ছাদ থেকে এসে কিন্তু আমি মাঝখানে অনেক কাজ করে ফেলছি। যে রুটির জন্য পানি বসাইছি এক চুলায়, তারপরে আরেকটার মধ্যে আলু ভাজি করে ফেলছে। আলু ভাজি প্রায় হয়ে গেছে, কিন্তু এখন আমার মনে হয়েছে যে আমি তো আলু ভাজি করছি লবণ ছাড়া। এটা কোনো কথা বলেন তো? লবণ ছাড়া আলু ভাজি করে বসে আছি। এটার মধ্যে ধনিয়া পাতা দিব, এই কারণে সাইডে ধনিয়া পাতা রেখে দিছি। তো এখন আপনাদেরকে আস্তে আস্তে আমি বলা শুরু করি যে আসলে আজকের ভিডিওটা যেই ক্যাপশনটা নিয়ে আমি শুরু করছি। মানে আমি তো ভাবছি ভাই শাশুড়ি মা আমারে ভালোবেসে বাড়িটা লিখে দেওয়ার কথা বলছে। তো যেটা বলতেছিলাম, আর রুটি কিন্তু আমি একদম অল্প বানাবো, কারণ প্রায় 10টার মতো বেজে গেছে। এটাই আমার কাছে অনেক সকাল, কারণ এই টাইমে আমার সহজে উঠা হয় না। শ্বশুর আব্বার রুটি খাওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা তো বাসায় থাকে না, তার জন্য আমি আর কি নাস্তা বানাবো বলেন। আর এদিকে চিকন খুন্তিটা আমি কই জানি রাখছি, এই কারণে চামচ দিয়ে আজকে মিক্সিং করতে হবে। গাইস, মাঝখানে আমাকে আজকে এত ভিডিওটা কাট করতে হইতেছে, কি আর বলবো। মেয়ে ঘুম থেকে উঠছে, উঠে কান্নাকাটি শুরু করে দিছে।
মানে আর এত রাগ, ওর কোনো কিছু বললেই থামতে চায় না, উল্টা আরো রাগটা বেড়ে যায়। কোত্থেকে যে এত রাগ পাইছে আল্লাহ মাবুদি ভালো জানে। আর এই যে আমি এখন ধনিয়া পাতা দিতেছি, আপনাদের যাদের ঘরে এরকম কেচি আছে, শুধু শুধু কষ্ট করে বটি দিয়ে না কেটে এভাবে কেচি দিয়ে কেটে দিয়ে দিবেন। কি হইলো এটা, শুধু শুধু পড়লো কেন ডাইল ঘুটুনিটা? তো যাই হোক, আমি বারবার শুধু অন্য কথা বলতেছি, আসলে রান্নাবান্নার মধ্যে আছে তো এই কারণে রান্নাবান্নার কথাটাই বেশি আসতেছে, বারবার অন্য কথায় চলে যেতেছে। আসলে কি যে বলতে চাইতেছে আমি সেটাই এখন ভুলে গেছি। বারবার মেয়ের এই কান্নাকাটির কারণে আমাদের মায়েদের এই জিনিসটা হয় যে বাচ্চা কান্নাকাটি করলে আমরা না দুনিয়াদারি সব কিছু ভুলে যাই। তারপর যেটা বলতেছিলাম, আপনাদের ভাইয়া কালকে ব্লগের একদম শুরুতে একটা কথা বলছে, জানি কি ভাবছে তাকে বাড়িটা লিখে দেওয়া হবে, এত সোজা, আমি এই বাড়ির পিছনে এত কিছু করছি, এটা করছি সেটা করছি, মানে ভাই কি আর বলবো, শাশুড়ি মা মুখ দিয়ে শুধু বাইর করছে যে আমাকে বাড়িটা লিখে দিবে, এতেই দেখে যে আমার জামাইয়ের এত ফুলে উঠতেছে যে কেন শাশুড়ি মা আমাকে বাড়িটা লিখে দিবে, আর এত বাজেভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, মানে বলে বোঝানোর মতন। একটা মেয়ের হাজবেন্ড যদি তাকে এইভাবে অপমান করে তাহলে মানুষজন তাকে কিভাবে সম্মান দিবে? আমার আসলে বুঝে আসে না যে সব সময় আমার সাথে এরকমটা কেন করে। একে তো একটু পর পর মেয়ে কান্নাকাটি করতেছে, এখন আবার কোত্থেকে যেন একটা মিউজিকের আওয়াজ আসতেছিল, যার কারণে আমি ভিডিওটা কাট করে দেই। পরে দেখি যে ফোনের মধ্যে অ্যালার্ম বাজতেছিল 2:10। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনাদের ভাইয়া কি পরিমাণ যে তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাকে গতকালের ভিডিওতে, মানে কেমনে পারে ভাই, আমি তো তার বউ, বউকে কেউ এইভাবে অপমান করতে পারে? সে যদি এইভাবে অপমান করে মানুষজন আমাকে কেমনে সম্মান দিবে বলেন? আপনারা যে আমাকে অপমান করেন আপনাদের জিনিসও তো ঠিক আছে, আপনারা তো এমনিতেই বড় সতীনের পক্ষে, তার উপর আবার কি বলবো, যখন দেখেন যে জামাই আমাকে অপমান করতেছে সেটা নিয়ে দেখি যে অনেক বেশি খুশি হন, অনেক বেশি, যেটা বলার বাইরে। মনে হয় কি কিছু কিছু আপুদের একদম ঈদ লেগে যায়। তো বাড়ি লিখে দেওয়ার বিষয়টা, যেটা আমাকে নাকি শাশুড়ি মা এমনিতেই, আমি নাকি শাশুড়ি মায়ের কাছে গিয়ে কান্না করছি, আমি আসলে কান্না করি নাই। বিষয়টা যেটা হয়েছে, প্রত্যেকটা জিনিস না উল্টাভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করে, আমার বিষয়টাই পুরো আমি না যেমন তার বিপরীত আপনাদের কাছে প্রেজেন্ট করে যে আমি অনেক খারাপ, আমি এইটা আমি সেইটা। বলছে কি যে আমি নাকি শাশুড়ি মেয়ের সাথে কান্নাকাটি করছি, একদম ভিডিও শুরুতে। আপনারা যারা ভিডিওটা দেখেন না গিয়ে দেখে আসবেন, আর যারা দেখে ফেলছেন তারা তো জানেনই যে কোথায় কি বলছে। বলছে যে আমি শাশুড়ি মেয়ের কাছে কান্না করছি। আসলে বিষয়টা হয়েছে কি, এমন যে ঝামেলা যাইতেছে সেগুলো তো ভিডিওতে আপনাদের ভাইয়াও বলে, তারপর আমিও শেয়ার করি। তো সে কোত্থেকে জানি জানতে পারছে জিনিস, শাশুড়ি মা কোত্থেকে জানি জানতে পারছে যে এমন এমন ঝামেলা চলতেছে, যেটা আমি শুরুতেই বলছি আমার শাশুড়ি জানতো না যে আমার আর আপনার ভাইয়ার মধ্যে ঝামেলা চলতেছে। মানে সে তো এইসব দেখে না, সে জানবে কিভাবে? তারপর ঘরে থাকতে পারে না সারা দিন, দুই জায়গায় তার ডিউটি থাকে। তো গাইস, পরে হচ্ছে আমার শাশুড়ি মা জানতে পেরে আমাকে এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার আর সাকিবের মধ্যে, বলো। পরে আমি বলছি আম্মা এমন এমন কথা। তো বলতে গিয়ে যেহেতু এটা একটা কষ্টের জিনিস, ইমোশনাল, আমি ভাই ইমোশনাল হয়ে গেছি। আর জামাইয়ের বিষয় ভাই, অন্য কারোর বিষয় না। তো বলতে গিয়ে আমি কান্নাকাটি, মানে কান্না করে দিচ্ছি এক কথায়। তো সেইটাই হচ্ছে আমার শাশুড়ি মেয়ে দেখে সহ্য হয় নাই যে আমার বউ কান্নাকাটি করতেছে, আমার ছেলে প্রতিটা পদে পদে অপমান করে, কি কি বলে সেটাও তো আমার শাশুড়ি মা জানে। আমার শাশুড়ি মায়ের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, মানে একদম অবুঝ না যে সব দোষ শুধু আমি করি, বা সে ঘরে থেকে সারাদিন কিছু দেখে না। পরে বলছে আমি কান্নাকাটি করছি, এই হচ্ছে আমার কান্নাকাটি। আমি বলতে গিয়ে মানে কান্না করে দিছি ইমোশনাল হয়ে, এটাই আমার কান্নাকাটি। আর সে বলছে কি আমি নাকি আম্মুর কাছে গিয়ে কান্নাকাটি করছি, বাড়ি নিয়ে কি কি বলছে, এই কারণে আম্মু বলছে যে আমাকে বাড়িটা লিখে দিবে। তো সান্ত্বনা দিছে সে, ঠিক আছে সান্ত্বনা দিচ্ছে। তারপরে আরেকটা কথা কি বলছে যে শাশুড়ি মা বড় জোর যদি দেয়ও আমাকে, তাহলে নাকি আমাদের এই যে নিচতলা দোতলাটা দিবে, যেটা এখনো কাজ অনেকটাই বাকি আছে, তো সেইটার কাজ যাতে আমি নিজে নিজে শেষ করে নিই আমার নিজের টাকা দিয়ে। মানে আমি কয় টাকা ইনকাম করি, আর আমার এই দোতলাটা করতে এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। দোতলার সিঁড়ি টাইলস করা, আর সিঁড়ি না সরি, এই যে ফ্লোর টাইলস করা, তারপরে দেয়ালে, রান্নাঘরের দেয়াল তো পুরাই বাকি, রান্নাঘরটা, তারপরে অনেক কিছু এখন পর্যন্ত বাকি আছে। আমি কি এত টাকা ইনকাম করি যে আমাকে মানে দোতলায় দিয়ে দেওয়া হবে আর আমি সবকিছু একদম এক তুড়ি মেরে করে ফেলবো? আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, এমন তো না বিষয়টা। আর মানে আমি 10,000 টাকা দিচ্ছি ভাই নিজের বাড়ির জন্য কিছু করতে পারা, নিজের ইনকাম দিয়ে, সেটা তো ভালো বিষয়। তা আমারে বলছে বাড়ি লিখে দিবে, এখন তো আমার বাড়ি নিয়ে ইনভেস্ট করতে কোনো সমস্যা নাই, কোনো কনফিউশনও নাই। তো আমি খুশি হয়ে মনে করেন যে 10,000 টাকা দিছিলাম, আমার কাছে ছিল জমানো টাকা। আমার আব্বু যাওয়ার টাইমে 10,000 টাকা দিয়ে গেছিল, আর 5,000 টাকা আমার কাছে জমানো ছিল। সেটা হচ্ছে আমি বলি যে কাজ যেহেতু শুরু করছেন আমি একটু আগাই দিই।
কারণ কাজটা অনেক দিন ধরে পড়ে আসছে, যেহেতু আমাদের প্রয়োজনে লাগে না। যদি দুতলা আমাদের প্রয়োজন লাগতো তাহলে কিন্তু ঠিকই আমরা তাড়াহুড়া করেই কাজটা ধরতাম। আমি বলছি যে শাশুড়ি মায়ের উপরে তো প্রচুর প্রেশার পড়ে যাইতেছে, আমি কিছু টাকা দিয়ে যদি হেল্প করতে পারি সমস্যা কি, সিঁড়ির জানালাগুলো লাগাইছি, একটু কাজ তো আগাইছে, এটাই বা মন্দ কিসে। তো সেই চিন্তা ভাবনা করে আমি 15,000 টাকা দিয়ে সিঁড়ির জানালাগুলো লাগাই। অনেক খুশি ছিলাম বিষয়টা নিয়ে, আপনারা ব্লগেও দেখছেন যে আমি ওই দিন কতটা খুশি ছিলাম। আর একটা মেয়ে, মানে এটা একটা স্বপ্নের মতো যে নিজের ইনকাম দিয়ে কিছু একটা করতেছে, ভালো কিছু একটা করতেছে তার সংসারের জন্য। তা আমারও সেই দিন স্বভাববশতই অনেক আনন্দ লাগছে, একদম আনন্দ মাটি করে দিছে। এই জিনিসটা নিয়ে আমাকে ছোট করছে, বলতেছে কি যে মানে 10,000 টাকা দিয়ে নিজেকে কি না কি ভাবতেছে, কি হ্যাডমহলাটাই না ভাবতেছে, মাত্র 10,000 টাকার বিনিময়ে নাকি আম্মু তাকে বাড়িটা লিখে দিবে। আমার শাশুড়ি কিন্তু আমার কাছ থেকে টাকা পয়সা চায় না, একদম সত্যি কথা। এই যত উল্টাপাল্টা কথাগুলো শুনতেছেন না, এগুলো সব আমার জামাইয়ের। মানে যেই শুনছে শাশুড়ি মা আমাকে বাড়িটা লিখে দিবে বলছে, আমার বাবা ভাইয়ের সাথেও বলছে এই কথা। মানে বাবা ভাইয়ের সাথেও নাকি এই কথা বলছে, আমাকেও সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, থাকমা তুমি কান্না করো না, আমার যা আছে তা তো তুমিই পাবা, তোমারই আমি সব লিখে দিই। মানে আপনারা শুনেন এই কথাটা একদম স্পষ্টভাবে বলছে না যে এই বাড়ি আমি আমার ছোট বোন নামে লিখে দিব। আমি কি শুধু শুধু কোনো কথা বলতেছি সান্ত্বনা দেওয়ার জন্য? এগুলো সিরিয়াস নিয়ে নিলে কেমনে হবে? আম্মু খেয়ে নিয়ে কাজ পায় না যে ওর নামে বাড়িটা লিখে দিবে? আমার শাশুড়ি মা এই ধরনের সিদ্ধান্ত নিতে তো বাধ্য হয়েছে আপনাদের কারণে। আপনারা প্রতিটা মুহূর্তে আমার সাথে যা যা করেন, মানে এক প্রকার বাধ্য হয়েছে। এখন আমি আসলে জানি না যে আসলে আমার শাশুড়ি মা আমাকে সান্ত্বনা দিচ্ছে নাকি। এখন তো আমার মানে ছেলে যেহেতু এত জোর দিয়ে বলতেছে, তারপর কালকে কিন্তু আবার 2টা ব্লগ গেছে আপনাদের ভাইয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলিতে, শাশুড়ি মেয়ের একটা ছোট্ট ব্লগ গেছে। মানে আমাকে বাড়ি লিখে দিবে শুনে আপনাদের ভাইয়ার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কি থুয়ে কি করবে, আমাকে কিভাবে ভুল প্রমাণিত করবে সেটার জন্য একদম উঠে পড়ে লাগছে। তো সেটার মধ্যে আপনারা আবার অনেকেই মনে করেন কি শাশুড়ি মা যেহেতু আমাকে বাড়ি লিখে দিতেছে এই কথা বলছে, এই কারণে মনে হয় শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে, কোনো বকাঝকা করে না, কিচ্ছু করে না, সারাদিন শুধু আমাকে মাথায় তুলে রাখে, মাথা থেকে আর নামায় না সে। দেখতে পাইছেন তো কালকের ভিডিওতে কিভাবে বকাঝকা করছে। আর ফ্রিজ ধোয়া নিয়ে যে বিষয়টা, সেটা আগের দিন হচ্ছে শাশুড়ি মা মানে অফ করে গেছে ফ্রিজটা, পরে আমি আর সুযোগ পাই নাই, মেয়েকে নিয়ে ঘর সামলে টামলে সুযোগ পাই নাই, রাত হয়ে গেছিল। তো রাতের বেলা তো আমার পক্ষে সম্ভব না এই ঠান্ডা জিনিসগুলা পরিষ্কার করা। পরে আমি আবার ফ্রিজ অন করে রাখছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, সকাল সকালই 7টার দিকে উঠে আমি আবার ফ্রিজটা অফ করে রাখছি, যেহেতু সারা রাতে আবার বরফ জমছে, সেই বরফ তো ছাড়তে একটু টাইম লাগবে। তো ইয়া করে অফ করে আবার এসে ঘরে মেয়ের সাথে শুয়ে পড়ছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে কান্না করতেছিল যাতে ওর সাথে শুই। এর মধ্যে আমার শাশুড়ি মা হচ্ছে অফিস থেকে চলে আসে, এসে সে ভাবছে কি আগের দিন যে ওই যে ফ্রিজ অফ করে গেছে সেই ফ্রিজ মনে হয় এখনো অফই আছে, এখন তো ফ্রিজের সবকিছু পচে যাবে এই ভেবে তাড়াহুড়া করে সবকিছু নামাইছে। এর মধ্যে আবার আমি উঠে গেছি, কারণ আমি জানি যেহেতু ফ্রিজটা অফ, আম্মু ভাবতে পারে যে আগের দিন যে সে অফ করে গেছে এটাই হয়তো বা এখনো রয়ে গেছে। তা আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে আম্মুকে বলছি কি আম্মু আপনি কিছু করা লাগবে না, আমি সকালবেলা এটা অফ করছি, আসলে আমি টাইম পাই নাই, রাত হয়ে গেছিলো, তো রাতের বেলা তো এই ঠান্ডা জিনিস ঠান্ডার মধ্যে আমার হাতানো সম্ভব না, এই কারণে আবার ফ্রিজ অন করে রেখে দিছিলাম, এখন আমি পরিষ্কার করবো, আপনার কিছু করা লাগবে না। পরে কিন্তু ফ্রিজটা আমি পরিষ্কার করে দিছিলাম। এইটা নিয়েও আপনাদের ভাই আমারে পচাইছে। মানে কি বলবো, একটা মানুষের সাথে আমি 4টা বছর ধরে সংসার করতেছি, এমন একটা মানুষের সাথে আপনারা আমাকে ধৈর্য শিখান, প্রতিটা মুহূর্তে অপমানিত হইতেছি। মানে আপনারা আরো জিনিসটা নিয়ে খুশি হন, ঠিকই আছে আরেকজনের জামাইয়ের কাছে আসছো, তোর সাথে এমন হওয়া দরকার। আমি কি আসছিলাম আরেকজনের জামাইয়ের কাছে, নাকি আমাকে জোর করে আনা হয়েছিল? এখন আবার অনেকে বলে যে জোর করে কি কাউকে দিয়ে কিছু করানো যায় নাকি? জোর তো এটা যে সেই জোর না। আপনাকে যদি আপনার বেস্ট ফ্রেন্ড এসে বলে যে তুই আমার সতীন না হলে আমি আমার জীবন দিয়ে দিব, এমনকি কিছু একটা করতেছো এই ধরনের, বাড়ি থেকে চলে যেতেছে, না খেয়ে থাকতেছে, মানে ওইদিকে সে কিছু একটা করে ফেলবে, জীবন দিয়ে দিবে, তখন কি আপনি নিজেকে সামলাই রাখতে পারবেন? আর যদি রাখেন আপনার মধ্যে সারা জীবন একটা অপরাধবোধ কাজ করবে, যেটা আপনাদের জীবনও শান্তি দিবে না। তো আমার মধ্যেও তখন সেটা হয়েছে, বড় সতীন জীবন দিয়ে দিবে, এটা করবে সেটা করবে, বাড়ি থেকে বের হয়ে যায় রাতের 1টা 2টা বাজে। তো এত কিছু করতেছে, আমি না এসে থাকি কিভাবে? এটাই হচ্ছে সতীন হওয়ার মূল কারণ। আর এটাই ছিল আমার কপাল পোড়ার একদম শুরুটা। আমি 10-15 হাজার টাকা দিয়ে জানালাগুলো লাগাইছি, এইটা নিয়ে আমার এত খারাপ লাগছে। টাকাটা তো আমার কাছে থাকতো, জমানো থাকতো, আমি মাসে কয় টাকা ইনকাম করি, আমার কাছে তো এই 15,000 টাকাই মনে করেন যে অনেক বেশি। তার না হয় লাখ লাখ টাকা আছে, তার মায়ের লাখ লাখ টাকা আছে, ইনকাম করে মাশাআল্লাহ বেশি বেশি টাকা, তাদের কাছে এটা গায়ে লাগে না। কিন্তু আমার কাছে তো এই 15,000 টাকা মনে করেন যে 15 লাখ টাকার সমান। এই টাকাটার যে আমার কাছে মূল্য কত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো সেটা নিয়ে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। মানে কিছু কথা বলতে গেলে না আসলে চুপ হয়ে যেতে হয়, কথা আর আসতে চায় না, ফিরে যে কি বলবো সে কথা আসতে চায় না। প্রতি মুহূর্তে এইভাবে অপমানিত হতে থাকলে মানে আমি যে কোন দিন চুপ হয়ে যাব, কোন দিন কি একটা করে ফেলবো, না কি করবো আমি নিজেও জানি না। এটা সত্যি কথাই, এত খারাপ পরিস্থিতি পার করতেছি এখন পর্যন্ত, যে ধৈর্য ধরে আছে এটাই অনেক বেশি। আমার জায়গায় মনে হয় না অন্য কোনো মেয়ে থাকলে এতদিন সহ্য করতে পারতো, কিছু না কিছু একটা করেই ফেলতো। তো আপনাদেরকে তো বললামই যে কাহিনীটা কি হয়েছে। মানে আমাকে বাড়ি লিখে দিবে ইত্যাদি, সে আমি ভাবলাম যে বাড়ির কাজটা যেহেতু ধরার কথা উঠছে আমি কাজটা একটু আগাই দিই, শাশুড়ি মায়ের অনেক প্রেশার হয়ে যেতেছে। সে নিজের মুখেই কিন্তু বলছে যে তার মার মাশাআল্লাহ বয়স অনেক বেশি হয়ে গেছে, তারপরও আমাদের জন্য শুধুমাত্র এত কষ্ট করে, আমাদের যাতে কোনো কষ্ট না হয়, সে যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারে, মানে এই কারণে আমি আমার জমানো টাকাগুলো দিয়ে দিছি। এমন আমার করুণ পরিস্থিতির মধ্যে আমি আমার জমানো টাকাগুলো দিছি, এটা দিয়ে আমি অন্তত কিছু তো একটা করতে পারতাম মেয়েকে নিয়ে। তো সেই টাকাগুলো দিছি, এটা নিয়ে আমাকে আরো বেশি বেশি অপমানিত হইতে হইতেছে। মানে এখন অন্য কিছু শুনতেছি, আমি আসলে জানি না যে আমার শাশুড়ি মা আসলেই কি সান্ত্বনা দিছে নাকি আমাকে এমনিতে আমাকে শুধু শুধুই বলতেছে তোমাকে বাড়ি লিখে দিব ইত্যাদি ইত্যাদি। আসলে একটা কথা কি জানেন, আপনারা আপনাদের ভাইয়ার কথাগুলোকে না অনেক বিশ্বাস করেন। আমি কি বলতেছি না বলতেছি সেই সব কিছু আপনাদের কাছে মিথ্যা মনে হয়। আসলে আপনাদের ভাইয়ার মতো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তো এই কারণে আমার কথাগুলো আপনাদের কাছে মানে মিথ্যা মনে হয়, ভালো লাগে না, অনেক কিছু। আজকের ভিডিওতে অনেক বকবক করছি, এখন যদি বাড়ি আমার নামে নাও দেয় আর যেটা বলছে দোতলা দিবে, আমি যাতে দোতলার কাজ নিজেরটা নিজে করে নিই। যাই হোক, তাদেরটা তারা বুঝবে আর আমারটা আমি বুঝবো। সোজা কথা ভাই, এখানে যদি আমার এত কষ্ট করে থাকতে আমি শুধু শুধু থাকবো কেন? আমার মেয়েরই যদি সমস্যা হয়, যে মেয়ের জন্য আমি এত কিছু কষ্ট করে সহ্য করে যাইতেছি, সে মেয়ের যদি সমস্যা হয় তাহলে তো আমার এখানে থাকার মানেই হয় না। আমি আমার বাবার বাড়িতে চলে যাবো, সেখানে গিয়ে নিজের মতো কিছু করবো না, কারণ আমার বাপ ভাইয়ের আলহামদুলিল্লাহ কম নাই কোনো কিছু। সেখানে মানে আমার আব্বু কিছুদিন আগে জায়গা কিনছে 14%, তো সেখান থেকে আমি তো ভাই 3% হইলেও পাবো, আমার জন্য তো এটাই এনাফ, একটা বাড়ি করে কোনো রকমে থাকা আর কি। তো যাই হোক, এটাই আজকে বলার জন্য আসছিলাম। আর মাঝখানে অনেক বেশি পটপট করে ফেলছি, কেউ বিরক্ত হবেন না। আসলে মন খারাপ তো, যত বেশি কথা বলতে পারি ততই মনে হয় যে কষ্টগুলো হালকা হয়। তো যাই হোক, ভিডিওতে এখানেই শেষ করব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।